ডাকিনী ঘোমটাটা সরালো। শিবু চমকে সভয়ে বলল, তুমি নৃত্যকালী বলল, শিবু ভট্টাচার্যের নিবাস পেনেটি গ্রামে। একটি স্ত্রী, 3টি গরু, একতলা পাকা বাড়ি, 26 ঘর যজমান, কিছু ব্রহ্মোত্তর জমি, কয়েক ঘর প্রজা, এতেই স্বচ্ছন্দে সংসার চলে যায়। শিবুর বয়স 32। ছেলেবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখেছিল এবং বাপের কাছে সামান্য যেটুকু সংস্কৃত পড়েছিল তার সম্পত্তি এবং যজমান রক্ষার পক্ষে যথেষ্ট। কিন্তু শিবুর মনে সুখ ছিল না। তার স্ত্রী নৃত্যকালীর বয়স আন্দাজ 25, আঁটোসাঁটো মজবুত গড়ন, দুর্দান্ত স্বভাব। স্বামীর প্রতি তার যত্নের ত্রুটি ছিল না, কিন্তু শিবু সে যত্নের মধ্যে রস খুঁজে পেত না। সামান্য খুঁটিনাটি নিয়ে স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধত। 5 মিনিট বকাবকির পরেই শিবুর দম ফুরিয়ে যেত। কিন্তু নৃত্যকালীর রসনা একবার ছুটতে শুরু করলে সহজে থামত না। প্রতিবারেই শিবুরই পরাজয় ঘটত। স্ত্রীকে বশে রাখতে না পারায় পাড়ার লোকে শিবুকে কাপুরুষ, ভেরো, মেনিমুখ প্রভৃতি আখ্যা দিয়েছিল। ঘরে বাইরে এইরূপ লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তির সীমা ছিল না। একদিন নৃত্যকালী গুজব শুনল তার স্বামীর চরিত্র দোষ ঘটেছে। সেদিনকার বচসা চরমে পৌঁছালো। ছি ছি ছি, কি সব বলছো তুমি? এগুলো কি আমার সাথে যায় নাকি? না বলবো না, তুই একটা চরিত্রহীন পুরুষ। সেদিনে তো দেখলাম একটা মেয়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস। কাপুরুষ একটা। দাঁড়া, তোরে দেখাচ্ছি। দাঁড়া, বলিস না কেন? ছাড়ো। নৃত্যকালী শিবুকে ঝাঁটাপেটা করল। শিবু বেচারা রাগে দুঃখে ক্ষোভে কষ্টে চোখের জল রোধ করে কোনো মতে রাতটা কাটিয়ে পরদিন ভোর 6টার ট্রেনে কলকাতা যাত্রা করল। শিয়ালদা থেকে সোজা কালীঘাটে গিয়ে শিবু নানা উপাচারে 5 টাকার পুজো দিয়ে মানত করল। হে মা কালী, মাগিকে ওলা উঠায় তুলে নাও মা। আমি জোড়া পাঠা নৈমিত্তি দেব, আর যে বরদাস্ত হয় না। একটা সুরাহা করে দাও মা, যাতে আবার নতুন করে সংসার পাততে পারি। এর তো ছেলে পুলেও হলো না, সেটাও তো দেখতে হবে। দোহাই মা, মাগো মা। মন্দির থেকে ফিরে শিবু বড় এক ঠোঙা তেলে ভাজা খাবার, আছের দই এবং আছের অমৃতি খেল। তারপর সমস্ত দিন জন্তুর বাগান, জাদুঘর, হক সাহেবের বাজার, হাইকোর্ট ইত্যাদি দেখে সন্ধেবেলা বিডন স্ট্রিটের হোটেল ডি অর্থোডক্সে 1 প্লেট কারি, 2 প্লেট রোস্ট ফাউল এবং 8খানা ডেভিল জলযোগ করল। তারপর সমস্ত রাত থিয়েটার দেখে ভোরে পেনেটি ফিরে গেল। মা কালী কিন্তু উল্টো বুঝেছিলেন। বাড়ি এসেই শিবুর ভেদ বমি শুরু হলো। ডাক্তার এলো, কবিরাজ এলো, ফল কিছুই হলো না। শেষমেশ 8 ঘন্টা রোগে ভুগে স্ত্রীকে পায়ে ধরিয়ে কাঁদিয়ে শিবু ইহলোক ত্যাগ করল। ওগো, তুমি কথা বলো। তুমি কথা কেন বলছো না? কথা বলো একটু। আমি তোমার সাথে আর ঝগড়া করবো না।
তুমি কথা বলো। কথা বলো, আমার কি হবে গো? তুমি কোথায় গেলে? কথা বলো। মরার পরেও গ্রামে কিন্তু তার আর মন টিকল না। শিবু সেই রাতেই গঙ্গা পার হল। পেনিটির আরপার কোন্নগর, সেখান থেকে উত্তরমুখ হয়ে হয়ে ক্রমে রিসরা, শ্রীরামপুর, বৈদ্যবাটির হাট, চাপদানির চটকল ছাড়িয়ে আরও 2-3 ক্রোশ দূরে ভূষণ্ডির মাঠে পৌঁছল। মাঠটি বহুদূর বিস্তৃত, জনমানব শূন্য। এককালে এখানে ইট খোলা ছিল, সেজন্য সমতল নয়, কোথাও গর্ত, কোথাও মাটির ঢিপি। মাঝে মাঝে আশাওড়া, ঘেটু, বুনো ওল, বাবলা প্রভৃতির ঝোপ। শিবুর বড়ই পছন্দ হলো। একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাজার একপাশে একটা লম্বা তাল গাছ সোজা হয়ে উঠেছে, আর একদিকে একটা ন্যাড়া বেল গাছ 3 ভাগ হয়ে দাঁড়িয়ে আছে। শিবু সেই বেলগাছে ব্রহ্মদৈত্য হয়ে বাস করতে লাগল। যারা স্পিরিচুয়ালিজম বা প্রেতত্বের খবর রাখেন না, তাদেরকে ব্যাপারটা সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। মানুষ মরলে ভূত হয়, এ সকলেই শুনেছেন, কিন্তু এই থিওরির সঙ্গে স্বর্গ, নরক, পুনর্জন্ম খাপ খায় কিরূপে? প্রকৃত তথ্য হলো এই, নাস্তিকদের আত্মা নেই। তারা মরলে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসে পরিণত হন। সাহেবদের মধ্যে যারা আস্তিক, তাদের আত্মা আছে বটে, কিন্তু পুনর্জন্ম নেই। তারা মৃত্যুর পর ভূত হয়ে প্রথমত একটা বড় ওয়েটিং রুমে জমায়েত হন। সেখানে কল্পবাসের পর তাদের শেষ বিচার হয়। রায় বের হলে কতকগুলো ভূত অনন্ত স্বর্গে এবং অবশিষ্ট সকলে অনন্ত নরকে আশ্রয় লাভ করেন। সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করেন, ভূতাবস্থায় তা অনেকটা কমে যায়। বিলেতি প্রেতাত্মা বিনা পাসে ওয়েটিং রুম ছাড়তে পারে না। যারা সিয়ান্স বা প্ল্যানচেট দেখেছেন, তারা জানেন বিলেতি ভূত নামানো কি রকম কঠিন কাজ। হিন্দুর জন্য আলাদা ব্যবস্থা, কারণ আমরা পুনর্জন্ম, স্বর্গ, নরক, কর্মফল, তয়া, ঋষিকেশ, নির্বাণ, মুক্তি সবই মানি। হিন্দু মরলে প্রথমে ভূত হয় এবং যেখানে সেখানে স্বাধীনভাবে বাস করতে পারে। দরকার হলে ইহলোকের সঙ্গে কারবারও করতে পারে। এটা একটা মস্ত বড় সুবিধা। কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী নয়। কেউ কেউ 2-4 দিন পরেই পুনর্জন্ম লাভ করে, কেউ বা 10-20 বছর পরে, কেউ বা 2-3 শতাব্দী পরে। ভূতেদের মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গে ও নরকে পাঠানো হয়। এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ স্বর্গে খুব ফুর্তিতে থাকা যায় এবং নরকে গেলে পাপ ক্ষয় হয়। সূক্ষ্ম শরীর বেশ হালকা ঝরঝরে হয়। তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গে দেখা হবার সুবিধাও আছে। এর মধ্যে 2 মাস কেটে গেছে। শিবু সেই বেলগাছেই থাকে। প্রথম প্রথম দিন কতক নতুন জায়গায়, নতুন অবস্থায় বেশ আনন্দে কেটেছিল। এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা লাগে। মেজাজটা যতই বধ হোক, নৃত্যর একটা আন্তরিক টান ছিল। শিবু এখন তা হারে হারে অনুভব করে। একবার ভাবল, দূর হোক, না হয় পেনিটিতেই আড্ডা গাড়ি। তারপর মনে হলো, লোকে বলবে বেটা ভূত হয়েও স্ত্রীর আঁচল ছাড়তে পারেনি। না, এইখানেই একটা পছন্দ মতো উপদেবীর জোগাড় দেখতে হবে। ফাল্গুন মাসের শেষ বেলা, গঙ্গার বাঁকের উপর দিয়ে দক্ষিণা হাওয়া ঝিরঝির করে বইছে। সূর্যদেব জলে ডুবে হাবুডুবু খেয়ে
এইমাত্র তলিয়ে গিয়েছেন। ঘেটু ফুলের গন্ধে ভূষণ্ডির মাঠ ভরে গেছে। শিবুর বেলগাছে নতুন পাতা গজিয়েছে। দূরে আকন্দ ঝোপে গোটা কতক পাকা ফল ফটফট করে ফেটে গেল। একরাশ তুলোর আঁশ হাওয়ায় উড়ে মাকড়সার কঙ্কালের মতো ঝিকমিক করে শিবুর গায়ে পড়তে লাগলো। একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করে উড়ে গেল। একটা কালো গুবরে পোকা ভরর করে শিবুকে প্রদক্ষিণ করতে লাগলো। অদূরে বাবলা গাছে একজোড়া দ্বারকাক বসে আছে। কাক গলায় সুরসুরি দিচ্ছে। কাকিনী চোখ বুজে গদগদ স্বরে মাঝে মাঝে কাকা করছে। একটা কটকটে ব্যাঙ সদ্য ঘুম থেকে উঠে গুটি গুটি পা ফেলে বেলগাছের কোটর থেকে বাইরে এলো এবং শিবুর দিকে ড্যাবডেবে চোখ মেলে টিটকারি দিয়ে উঠল। একদল ঝিঝি পোকা সন্ধ্যার আসরের জন্য যন্ত্রে সুর বাজছিল। এতক্ষণে সঙ্গত ঠিক হওয়ায় সমস্বরে রিরি রিরি করে উঠল। শিবুর যদিও রক্তমাংসের শরীর নেই, কিন্তু মরলেও স্বভাব যাবে কোথায়? শিবুর মনটা খা খা করে উঠল। যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানটা ভরাট হয়ে ধরাক ধরাক করতে লাগল। মনে পড়ল ভূষণ্ডির মাঠের শেষের দিকে পিটুলি বিলের ধারে শেওড়া গাছে একটা পেতনি বাস করে। শিবু তাকে অনেকবার সন্ধেবেলা পলো হাতে মাছ ধরতে দেখেছে। তার আপাদমস্তক ঘেরাটোপ দিয়ে ঢাকা। একবার সে ঢাকা খুলে শিবুর দিকে তাকিয়ে লজ্জায় জিভ কেটেছিল। পেতনির বয়স হয়েছে, কারণ তার গাল একটু তোবড়ানো এবং সামনের দুটো দাঁত নেই। তার সঙ্গে ঠাট্টা চলতে পারে, কিন্তু প্রেম হওয়া অসম্ভব। একটা শাকচুন্নি কয়েকবার শিবুর নজরে পড়েছিল। সে একটা গামছা পরে আর একটা গামছা মাথায় দিয়ে এলো চুলে বকের মতো লম্বা পা ফেলে হাতের হাড়ি থেকে গোবর গোলা জল ছড়াতে ছড়াতে চলে যায়। তার বয়স তেমন বেশি বোধ হয় না। শিবু একবার রসিকতার চেষ্টা করেছিল, কিন্তু শাকচুন্নি ক্রুদ্ধ বিড়ালের মতো ফ্যাচ করে ওঠে। অগত্যা শিবুকে ভয়ে চম্পট দিতে হয়। শিবুর মন সবচেয়ে হরণ করেছে এক ডাকিনী। ভূষণ্ডির মাঠের পূর্ব দিকে গঙ্গার ধারে ক্ষীরিবামনির পরিত্যক্ত ভিটায় যে জীর্ণ ঘরটা আছে তাতেই সে অল্পদিন হলো আশ্রয় নিয়েছে। শিবু তাকে শুধু একবার দেখেছে এবং দেখেই প্রেমে মজেছে। ডাকিনী তখন একটা খেজুরের ডাল দিয়ে রোয়াক ঝাড় দিচ্ছিল। পরনে সাদা থান। শিবুকে দেখে নিমেষের মধ্যে ঘুমটা সরিয়ে ফিক করে হেসেই সে হাওয়ার সঙ্গে মিলিয়ে যায়। কি দাঁত, কি মুখ, কি রং! নৃত্যকালীর রং ছিল পান্তোয়ার মতো, কিন্তু ডাকিনীর রং যেন পান্তোয়ার শ্বাস। শিবু একটু সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গান ধরল। শ্রীরাধিকে চন্দ্রাবলি কারে রেখে কারে ফেলি, কারে রেখে কারে ফেলি। হঠাৎ প্রান্তর কাঁপিয়ে কাছের তালগাছের মাথা থেকে তীব্র কণ্ঠে শব্দ উঠল। শিবু চমকে উঠে ডাকলো, তাল গাছে কে রে? উত্তর এলো। শিবু বলল, নেমে এসো বাবা।
মাথায় পাগড়ি, কালো লিকলিকে চেহারা কাকলাসের মতো একটা জীবাত্মা সরাক করে তাল গাছের মাথা থেকে নেমে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বলল, প্রেত হুশ করে ঊর্ধ্বে উঠল এবং অল্পক্ষণের মধ্যে বৈদ্যবাটির বাজার থেকে তামাক, টিকা, কলকে এনে তাতে আগুন ধরিয়ে শিবুর হাতে দিল। শিবু একটা কচুর ডাঁটার উপর কলকে বসিয়ে টান দিতে দিতে বলল, কারিয়া পীরের যে ইতিহাস বলল তার সারমর্ম এই। তার বাড়ি ছাপড়া জেলায়। দেশে এককালে তার জরু, গরু, জমি জেরাত সবই ছিল। তার জরু মানে স্ত্রী মুংরি অত্যন্ত মুখরা ও বদমেজাজি। বনিবনাও কখনো হতো না। একদিন প্রতিবেশী ভজু আর ভগ্নীকে উপলক্ষ করে স্বামী স্ত্রীতে বিষম ঝগড়া হয় এবং স্ত্রীর পিঠে একঘা লাঠি কষিয়ে স্বামীর দেশ ছেড়ে কলকাতায় চলে আসে। সে আজ 30 বছর আগের কথা। কিছুদিন পরে সংবাদ আসে যে মুংরি বসন্ত রোগে মারা গেছে। স্বামী আর দেশে ফিরল না, বিবাহও করল না। বিভিন্ন জায়গায় চাকরি করে অবশেষে চাপদানির মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বছরের মধ্যে সর্দারের পদ পায়। কিছুদিন আগে একটা লোহার করিকপিকল তোলার সময় তার মাথায় চোট লাগে। তারপর 1 মাস হাসপাতালে শয্যাশায়ী হয়ে থাকে। সম্প্রতি পঞ্চত্বপ্রাপ্ত হয়ে অর্থাৎ মারা গিয়ে প্রেতরূপে এই তাল গাছে বিরাজ করছে। শিবু একটা লম্বা টান মেরে কলকেটি কারিয়া পীরেতকে দিতে যাচ্ছিল। এমন সময় মাটির ভেতর থেকে ভাঙা কাসরের মতো আওয়াজ এলো, ওহ 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 ভায়া, কলকাতায় কিছু আছে নাকি? বেলগাছের কাছে যে ইটের পাজা ছিল তা থেকে খান কতক ইট খসে গেল এবং ফাঁকের ভেতর থেকে হামাগুড়ি দিয়ে একটি মূর্তি বের হলো। স্থূল খর্বদেহ, থেলোহুকার খোলের উপর একজোড়া পাকা গোপ গজালে যেরকম হয় সেই প্রকার মুখ, মাথায় টাক, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে ঘুন্টি দেওয়া মেরজাই, পরনে ধুতি, পায়ে তালতলা চটি। আগন্তুক শিবুর হাত থেকে কলকেটি নিয়ে বলল, ব্রাহ্মণ, দণ্ডবোধ হই। কিছু সম্পত্তি ছিল এইখানে পোতা আছে, তাই যক্ষী হয়ে আগলাচ্ছি। বেশি নয়, 200-500। তবে সব বন্ধকি তমসুক দাদা, স্তম্ভর কাগজে লেখা। নগদ শিক্ষা একটিও পাবে না। খবরদার ওদিকে নজর দিও না, হাতে হাত করে পড়বে। শিবুর মেঘদূত একটু একটু জানা ছিল। সসম্ভ্রমে জিজ্ঞাসা করল, যক্ষ মশাই, আপনি কি কালিদাসের? ভাইরা ভাই, কালিদাস আমার মাসতুতো শালিকে বিয়ে করে। ছোকরা হিজলিতে নিমকির গোমস্তা ছিল, অনেকদিন হলো মারা গেছে। তুমি তার নাম জানলে কিসে? আপনার এখানে কতদিন আগমন হয়েছে? আমার আগমন? আমি বলে গিয়ে 3.5 বছর এখানে আছি। কত এলো দেখলুম, কত গেল তাও দেখলুম। আরে তুমি তো সেদিন এলে, কাঠ পিঁপড়ে তাড়িয়ে 3 বার হোঁচট খেয়ে গাছে উঠলে। সব দেখেছি আমি। তোমার গানের শখ আছে দেখছি। বেশ বেশ, কালুয়াতি শিখতে যদি চাও তো আমার সাকরে দাও দাদা। এখন আওয়াজটা যদিও একটু খোনা হয়ে গেছে, তবু মারা হাতি লাখ টাকা।
মশাইয়ের ভূতপূর্ব পরিচয়টা জিজ্ঞাসা করতে পারি কি? বিলক্ষণ। আমার নাম নাদের চাঁদ মল্লিক, পদবী বসু, জাতে কায়স্থ, নিবাস রিসরে, আপাতত নিবাস এই পাঁজরের মধ্যে। সাবেক পেশা দারোগাগিরি, এলাকা রিসরে স্তক ভদ্রেশ্বর। জর্জটি সাহেবের নাম শুনেছ? হুগলির কালেক্টর। ভারী ভালোবাসতো আমায়। মুল্লুকের শাসনটা তামাম আমার হাতেই ছেড়ে দিয়েছিল। নাদু মল্লিকের দাপটে লোকে ত্রাহি ত্রাহি ডাক ছাড়ত। মশাইয়ের পরিবার কি? যক্ষ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সব সুখ কি কপালে হয় রে দাদা? ঘর সংসার সবই তো ছিল, কিন্তু গিন্নিতে ছিলেন খান্ডার। বলবো কি মশাই, আমি হলুম গিয়ে নাদু মল্লিক, কোম্পানির ফৌজদারি নিজামত আদালত যার হাতের মুঠোর মধ্যে। আমারই পিঠে দিলে কিনা এক ঘা চেলা কাঠ কষিয়ে। তারপরই পালালো বাপের বাড়ি। 340 ধারায় ফেলতুম, কিন্তু কেলেঙ্কারির ভয়ে গ্রেপ্তারি পরোয়ানা আর ছাড়লুম না। কিন্তু যাবে কোথা? গুরু আছেন, ধর্ম আছেন। 47 সনের মরকে গিন্নিগত হলো। সংসার ধর্মে আর মন বসলো না। জর্জটি সাহেব বিলেত গেলে আমিও পেনশন নিয়ে এক শখের যাত্রা খুললুম। তারপর পরমায়ু ফুরলে এই হেথা আড্ডা গেড়েছি। ছেলে পুলে হয়নি, তাতে দুঃখ নেই দাদা। আমি করব রোজগার। আর কোন বেটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারিশ হবে, সেটা আমার সইত না। এখন তোফা আছি, নিজের বিষয় নিজেই আগলাই, গঙ্গার হাওয়া খাই আর বম বম করি। থাক, আমার কথা তো সব শুনলে, এখন তোমার কেচ্ছা বলো। শিবু নিজের ইতিহাস সমস্ত বিবৃত করল। কারিয়া পীরেতের পরিচয় দিল। যক্ষ বলল, সব স্যাঙ্গাতের একই হাল দেখছি। পুরনো কথা ভেবে মন খারাপ করে ফল নেই। এখন একটু গানা বাজনা করি এসো। পাখুয়াজ নেই, তেমন জুত হবে না। আচ্ছা, পেট চাপড়ে ঠেকা দেই। ধন ধন করছে। বাবা ছাতুখোর, একটু এঁটেল মাটি চটকে এই মধ্যিখানে থাবড়ে দে তো। ঠিক হয়েছে। চৌতাল বোঝো? 6 মাত্রা, 4 তাল, 2 ফাঁক। বল শোনো। ধা ধা ধিনতা কংতা দে, গিন্নি ঘা দেন কর্তাকে। ধা ধা ধিনতা কংতা দে, গিন্নি ঘা দেন কর্তাকে। ধা ধা ধিনতা কংতা দে, গিন্নি ঘা দেন কর্তাকে। ধরে তারা করে খিটখিটে কথা কয়, ধুরতা গিন্নি কর্তা গাধারে। ঘাড়ে ধরে ঘন ঘন ঘা কত ধুম ধুম দিতে থাকে, টুটি টিপে ঝুটি ধরে উল্টে পাল্টে ফেলে। গিন্নি ঘুঘুটি ক্ষমতা কম নয়। ধাক্কা ধুক্কি দিতে ত্রুটি ধ্বনি করে না, নগণ্য নির্ধন কর্তা গাধা। এই ধায়ের উপর সোম, 3টা তেরে কেটে গদি ঘেনে ধা। এই ধা ফসকালেই সব মাটি। গলাটা ধরে আসছে। কট্টা ভূত। আরেক ছিলিম সাজ বেটা। উদ্যোগী পুরুষের লক্ষ্মীলাভ অনিবার্য। অনেক কাকুতি মিনতির পরে ডাকিনী শিবুর ঘর করতে রাজি হয়েছে, কিন্তু সে এখনো কথা বলেনি, ঘুমটাও খোলেনি। তবে ইশারায় সম্মতি জানিয়েছে। আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিয়ে। সূর্যাস্ত হওয়া মাত্র শিবু সর্বাঙ্গে গঙ্গার মাটি মেখে স্নান করল, গাবের আঠা দিয়ে পইতে মাজল, ফণি মনসার বুরুশ দিয়ে চুল আঁচড়ালো, টিকিতে একটা পাকা তেলকুচা বাঁধল, ঝোপে ঝোপে বন জঙ্গলে ঘুরে ঘুরে একরাশ ঘেটু ফুল, বইচি, কয়েকটা পাকা নোনা ও বেল সংগ্রহ করল। তারপর সন্ধে শেয়ালের ঐকতান আরম্ভ হতেই সে ক্ষীরিবামনির বাড়ির দিকে যাত্রা করল।
সেদিন শুক্লপক্ষের চতুর্দশী। ঘরের দাওয়ায় কচুপাতার আসনে ডাকিনীর সামনে বসে শিবু মন্ত্রপাঠ শুরুর আগে উৎসুক মনে বলল, এইবার ঘুমটা খুলতে হচ্ছে। ডাকিনী ঘোমটাটা সরালো। শিবু চমকে সভয়ে বলল, এ কি, তুমি নৃত্য? নৃত্যকালী বলল, মনে করেছিলে মরে আমার কবল থেকে বাঁচবি? পেতনি, শাকচুন্নির পিছু পিছু ঘুরতে বড় মজা না? এলি কি করে? এ ওলা ওঠায় নাকি? ওলা ওঠা 70-এর হক। কেন, ঘরে কি কেরোসিন ছিল না? তাই চেহারাটাও অমন ফর্সাপানা দেখাচ্ছে। পোর খেলে সোনার জলস বাড়ে, ধাপটাও একটু নরম হয়েছে নাকি? শুভ কাজে বাধা পড়ল। বাইরে ও কিসের গোলযোগ? এখানে কি হচ্ছে রে? কার বুকের এত বড় পাটা যে আবার বিয়ে করে? আবার বিয়ে? তারা দেখাচ্ছে তোকে। যেন একপাল শকুনি গৃহিণী ছুটোপুটি কারাকারি ছেঁড়াছেড়ি করছে। ও আমার স্বামী। এই, কি বললে? তার স্বামী? আরেকবার বল, বল দেখি। ওকে জামা ঘষে দেব। হঠাৎ উল্কার মতো ছুটে এসে পেতনি ও শাকচুন্নি উঠোনের বেড়ার আগর ঠেলে ভীষণ চেঁচামেচি আরম্ভ করলো। আমার স্বামী তোকে কেন দেব না? বুড়ি, ও যে তোর নাতির বয়সী। কি আমার কোনে বউ গা? দূর মেচো পেতনি, আমি যে ওর 2 জন্ম আগেকার বউ। দূর গোবরচন্ডী, আমি যে ওর 3 জন্ম আগেকার বউ। তোর চাচি, ওদিকে ডাইনি উইন, সেখানে উধাও হোক। তখন পেতনি বিড়বিড় করে মন্ত্র পড়ে আগর বন্ধ করে বলল, আগে তোর ঘাড় ভটকাবো, তারপর ডাইনি বাটিকে খাবো। কামড়া কামড়ি চুলোচুলি আরম্ভ হলো। একা নৃত্যকালীতেই রক্ষা নেই। তার উপর আগের 2 জন্মের আরো 2 পত্নী হাজির। শিবু হাতে পৈতে জড়িয়ে ইষ্টমন্ত্র জপ করতে লাগলো। নৃত্যকালী রাগে ফুলতে লাগলো। আমার স্বামীকে নিয়ে কারাকারি করতে লজ্জা করে না? শয়তান মেয়ে ছেলে। এমন সময় নেপথ্যে যক্ষের গলা শোনা গেল। ধনী শুনছ কি বা আনমনে? ভাবছ বুঝি শ্যামের বাঁশি ডাকছে তোমায় বাসবনে? ওটা যে খ্যাকশিয়ালি, দিও না কুলে কালি। ওটা যে খ্যাকশিয়ালি, দিও না কুলে কালি। রাত বিরেতে শ্যাল কুকুরে চুচো পেঁচার ডাক শুনে, ডাক শুনে, ডাক শুনে। ধনী শুনছ কি বা আনমনে, আনমনে। যক্ষ বেড়ার কাছে এসে বলল, আয়া, এখানে হচ্ছে কি? এত গোলমাল কিসের? কারিয়া পীরে থাকলো। শিবুর সারা নেই। প্রচন্ড ধাক্কা পড়ল, কিন্তু মন্ত্রবদ্ধ আগর খুলল না, বেড়াও ভাঙল না। তখন কারিয়া পীরের তারস্বরে উৎপাটন মন্ত্র পড়ল।
মরমর করে ঘরের চাল দেওয়াল বেড়া আগর সমস্ত আকাশে উঠে দূরে নিক্ষিপ্ত হলো। ডাকিনী অর্থাৎ নৃত্যকালীকে দেখে যক্ষ বললেন, এ কি গিন্নি, এই এখানে বেম্মদর্তিটার সঙ্গে ছি ছি ছি, লজ্জার মাথা খেয়েছো। ডাকিনী ঘোমটা টেনে কাঠ হয়ে বসে রইল। কারিয়া পীরেত বলল, তারপর যে ব্যাপার ঘটল তা মনে করলেও বুকের রক্ত শুকিয়ে যায়। শিবুর 3 জন্মের 3 স্ত্রী এবং নৃত্যকালীর 3 জন্মের 3 স্বামী, এদের ডাবল উৎপাতে ভূষণ্ডির মাঠে একসঙ্গে জলস্তম্ভ, দাবানল ও ভূমিকম্প শুরু হলো। ভূত প্রেত, দৈত্য পিশাচ, তাল বেতাল প্রভৃতি দেশি উপদেবতা যে যেখানে ছিল তামাশা দেখতে চলে এলো সবাই। রাম 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 রাম। কে এই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করবে? আমার কম্য নয়। ভূত জাতি অতি নাছোড়বান্দা, ন্যায্য গণ্ডা ছাড়বে না। পুরুষের পুরুষত্ব, নারীর নারীত্ব, ভূতের ভূতত্ব, পেতনির পেতনিত্ব এসব তারা বিলক্ষণ বোঝে। অতএব হাত জোর করে অনুরোধ করছি, নেহাতি যদি এদের উপকার করতে চান, যদি চান ভূতেদের এই সংসার ছারখার না হয়ে যায়, তাহলে চাঁদা তুলে গয়ায় পিণ্ড দেবার চেষ্টা করুন, যাতে বেচারারা এরপর শান্তিতে থাকতে পারে।